আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে RTVতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার, প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনও। তবে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান করা নিয়ে রাজনৈতিক অঙ্গনে রয়েছে মতপার্থক্য। বিএনপি সহ বিভিন্ন দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে। এই ইস্যুতে জামাতে ইসলামী তাদের অবস্থানে স্পষ্ট না করলেও জাতীয় নাগরিক কমিটি বলেছে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করার মতো পরিস্থিতি দেশে এখনই আছে। এদিকে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের অন্তর্বর্তী সরকার কাজ করছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, দ্রুতই নির্বাচনের রোডম্যাপ দিয়ে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় অন্তর্বর্তী সরকার। এদিকে IMF-এর চাপে শতাধিক পণ্য ও সেবার শুল্ক বাড়ানোর সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। টিসিবির 43 লাখ কার্ড বাতিল ও ভ্যাট বৃদ্ধিকে গণবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন রাজনৈতিক দলের নেতারা। এমন একটি বাস্তবতায় আজ আমাদের আলোচনার বিষয় জাতীয় নির্বাচন আগে না স্থানীয়। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট SM ওবায়দুল হক নাসির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম এবং গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। দর্শক, আপনিও আলোচনায় অংশ নিতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন মতামত, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন ফেসবুকেও। যাচ্ছে মূল আলোচনার বিষয় জাতীয় নির্বাচন আগে না স্থানীয়। প্রথমে শুরু করতে চাই জনাব SM ওবায়দুল হক নাসির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। অনেক দল বলছে যে স্থানীয় নির্বাচন আগে নয়, যেহেতু বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান কর্তব্যই হচ্ছে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা। কিন্তু অন্য অনেক কয়েকটি রাজনৈতিক দল, বিশেষ করে অন্যরা বলছেন, ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট অনেকেই বলছেন যে স্থানীয় সরকার হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি এখন আছে। আসলে কোনটি হওয়া উচিত আগে? আপনি প্রসঙ্গে কী বলবেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। আসলে মাঝে মাঝেই আমরা দেখতে পাচ্ছি অহেতুক মূল জায়গা থেকে আমরা সরে যাচ্ছি, একটা বিতর্কের মধ্যে আমাদেরকে ফেলে দেওয়া হচ্ছে। আসলে এই জাতির সামনে সবচেয়ে বড় যে প্রয়োজন আমরা মনে করি যে কিছু সংস্কার, এবং সেই সংস্কারের পরে সর্বপ্রথম দরকার হচ্ছে যে মানুষের আস্থার, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত একটি সরকার, এবং সেই নির্বাচিত সরকারের মাধ্যমেই এই দেশে আগামী দিনে সমগ্র সংস্কার, যেই সংস্কারগুলো অতীতে 15 বছরে আমরা যে ফ্যাসিস্ট আমলে যে দেখেছি, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করা হয়েছে, দেশটাকে পুনর্গঠন করবার জন্যে, এবং সংবিধান, নির্বাচন কমিশন, আমাদের বিচার ব্যবস্থা, সকল ক্ষেত্রে সামগ্রিক সংস্কার, সেটা আমি মনে করি একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। আর বর্তমানে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, দেশের প্রশাসনের যে ব্যবস্থা আছে, এই ব্যবস্থায় এই মুহূর্তে একটি স্থানীয় নির্বাচন করার মতো পরিবেশ আছে বলে আমি মনে করি না, এবং এটা বাস্তবসম্মতই নয়। কিন্তু সবচেয়ে আমাদের কাছে একটি দুঃখজনক ব্যাপার হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের, যদিও আগে অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় নির্বাচন করবে এমন কোনো সিদ্ধান্ত তারা বলেছেন বলে আলোচনা আছে, বাট তারা সিদ্ধান্ত নিয়েছেন বা বলেছেন এরকম কিছু সম্পর্কে আমরা জানি না। আমাদের বাস্তবসম্মত তারা বলে নাই। না, তবে স্থানীয় সরকার কমিশনের যিনি আছেন ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন যে তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তৃণমূল পর্যায়ে, গ্রাসরুট লেভেলে যাচ্ছেন। তিনি জনগণের সঙ্গে আলোচনা করে যেটি বলেছেন তিনি এক প্রেস কনফারেন্সে, যে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য, যেটি বলেছেন। এবং ইউনূসও বলেছেন যে জাতীয় নির্বাচন এবং দুটিরই প্রস্তুতি চলছে। প্রস্তুতি চলতেই পারে, যেহেতু এই দেশটা প্রত্যেকটা প্রতিষ্ঠান তার নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে পরিচালিত হওয়ার কথা, সেই প্রস্তুতি চলতে আমাদের কোনো অসুবিধা নাই। প্রস্তুতি আমাদেরও আছে। কিন্তু তোফায়েল আহমেদ বলতে পারেন, ওটা ওনার ব্যক্তিগত ধারণার থেকে উনি বলতে পারেন। তবে ওনার চেয়ে আমরা মনে হয় মাঠে ঘাটে উনি কমিশনের সাথে কাজ করেন, উনি নির্দিষ্ট একটি শ্রেণীর সাথে উনি হয়তো কথাবার্তা বলেছেন, কিন্তু আমরা ব্রুট লেভেলে কাজ করি। এখন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের মানুষ সবচেয়ে আগ্রহ হচ্ছে একটি জাতীয় নির্বাচন, যেই জাতীয় নির্বাচন থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত।
দেশের মানুষ এবং জনগণ মনে করে, আমরা যারা রুট লেভেলে মানুষের সাথে কাজ করি, আমরা যেটা বুঝি যে একটি নির্বাচিত সরকারের হাতে। কিন্তু অনেকে বলবার চেষ্টা করেন যে যেহেতু স্থানীয় সরকারের ভেঙে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে নিত্য নৈমিত্য যে কাজগুলো আছে সেগুলো বিঘ্ন হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাধারণ মানুষ সেবা পাচ্ছে না, সেজন্য নির্বাচনটা আগা উচিত বলেও কিন্তু অনেকে মতামত দিচ্ছেন। সেটা একটা ধারণা, সেটা আপনি যেটা বলেছেন সেটা আংশিকভাবে ঠিক আছে, মানুষের কিছুটা ভোগান্তি আছে, এটা আমরাও স্বীকার করি। কিন্তু সেই ফ্যাসিস্টের দূষর যারা এইসব প্রতিষ্ঠানগুলোকে নির্বাচন ছাড়াই একটা নির্বাচনের আনুষ্ঠানিকতা করে শুধু বসিয়ে দেওয়া হয়েছিল, তাদের ব্যতিরেকে গভর্নমেন্ট সেখানে প্রশাসক নিয়োগ করেছেন, প্যানেল চেয়ারম্যান আছে, বিভিন্নভাবে তারা কাজ চালাচ্ছেন এবং একটু বিঘ্ন হলেও, মানুষের একটু কষ্ট হলেও কাজ চলছে। কিন্তু সবচাইতে যে বড় কষ্ট যেটি দরকার এই রাষ্ট্রের জন্য, একটি নির্বাচিত সরকার একটি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য, আমি মনে করি অন্তর্বর্তী সরকারের প্রধান ফোকাসটাই সেটা হওয়া উচিত, যেটা পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে খুব দ্রুতই একটি নির্বাচনের এবং সেই নির্বাচনে ঘোষণা করলে বিদেশি এবং সকলের যে আস্থা ফিরবে, এটা তিনি আজকে ছোট্ট একটি প্রশ্ন আপনাকে করি, আপনি সংক্ষেপে উত্তর দেবেন। সেটি হচ্ছে যে স্থানীয় নির্বাচন আগে কিংবা পরে, জাতীয় নির্বাচন আগে কিংবা পরে, এই দুটি হলে সংকটটি অর্থাৎ ক্ষতি কি লাভ কি, যদি সংকট? আচ্ছা, ক্ষতি লাভের মধ্যে হচ্ছে আপনি তো খুব ভালো জানবেন যে স্থানীয় সরকার একটা মানে অনেক বড় একটা আয়োজন, যে বড় আয়োজনের মধ্যে দেশের একবারে প্রান্তিক লেভেল থেকে আরম্ভ করে বহু প্রার্থী, বহু সরকারের যে ব্যবস্থাপনা দরকার, আমার মনে হয় আমরা যা মনে করি এই মুহূর্তে সরকারের সে ব্যবস্থাপনা নাই। আর সরকার যদি ওই ব্যবস্থাপনা এখন মনোযোগ দিতে যান, বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং কি বলে মেয়র নির্বাচন, যেটা পৌরসভা, এই নির্বাচনগুলো করতে যান, যে সময়টা লাগবে সেই সময়টা অনেক দীর্ঘস্থায়ী হবে এবং সেই সময়ের মধ্যে দিয়ে সরকারের যে মেন ফোকাস, যে সংস্কার, এই যে ন্যূনতম সংস্কারের মাধ্যমে দেশটাকে একটি সুন্দরভাবে জনগণের আস্থার সরকারের হাতে ফিরিয়ে দেওয়া, সেটা অনেক দীর্ঘমেয়াদী। ধন্যবাদ। আমি আসবো আবার কাছে। এই পর্যায়ে যাচ্ছি আবুল হাসান রুবেল, আপনার কাছে আমি যাই। অর্থাৎ নির্বাচন নিয়ে, জাতীয় নির্বাচন নিয়ে কিন্তু সরকারের করে স্পষ্ট বক্তব্য নেই, রোডম্যাপ নাই। এই নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় বলছে যে তারা বিভিন্ন সময় বিভিন্ন ডেট, তারিখ ঘোষণা করছে, সাল ঘোষণা করছে, কিন্তু এ নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিতরে একটি অসন্তোষ বা বিতর্ক আছে। সেই পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচনের বিতর্ক, অর্থাৎ কোনোটারই কিন্তু দৃশ্যমান কোনো তারিখ বা দিনক্ষণ ঠিক করা হয় নাই, কিন্তু এই বিতর্ক চলছেই। এ ব্যাপারে কি বলবেন আপনি, এটা কি কৌশল কিনা? ধন্যবাদ আপনাকে এবং দর্শক যারা দেখছেন এবং আমার সহ আলোচক সকলকে ধন্যবাদ। আমি যেটা বলতে চাই প্রথমত, যে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে যে কথাটা এসছে যার কাছ থেকে, তার দায়িত্ব কিন্তু আসলে মূলত স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার কিভাবে করা হবে সেটা ঠিক করা। তিনি আসলে নির্বাচন হবে কি হবে না সেটার জন্য কিন্তু তিনি অথরাইজড না। প্রথমত এটা হচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন, এবং ওনারা নিজেরা একটা ডেট ঠিক করেছেন, সেটা হচ্ছে যে 20 জানুয়ারি পর্যন্ত তারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে প্রস্তাব নেবেন। তার মানে আসলে তাদের এখনও প্রস্তাব নেওয়ার শেষ হয় নাই। অর্থাৎ এখন তারা যেটা করতে পারেন, জনগণ স্থানীয় সরকার কীরকম চায়, কিভাবে তারা চায়, সেটা বরং জনগণের কাছ থেকে তারা জানার জন্য, এটা হচ্ছে তাদের দায়িত্বের জায়গা থেকে যদি আমি বলি। 1, 2 হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুসারে কিন্তু স্থানীয় সরকার বলে কিছু নাই। যেটা আছে সংবিধানে, এই যে বিদ্যমান সংবিধান যেটা আছে সেটাতে বলে হচ্ছে যে এটা স্থানীয় শাসন। তাহলে স্থানীয় শাসন আর স্থানীয় সরকার দুইয়ের ভেতরে কিছু পার্থক্য নিশ্চয়ই আছে। স্থানীয় সরকার মানে সেই সরকার একটা নিজের মানে ব্যয় নির্বাহ করার মতো অর্থ তুলতে পারবে, সেই তার উন্নয়নমূলক কাজগুলো করার জন্য তার নিজস্ব জনবল থাকবে, নিজস্ব প্রক্রিয়া থাকবে, এবং মানে স্থানীয় জনগণকে সহ সে আসলে এই কাজটা করবে, এবং আইন প্রণেতারা আইন প্রণয়ন করবেন। এই যে এই পার্থক্যটার জন্য স্থানীয় সরকার ব্যবস্থার তো একটা গুরুতর সংস্কার দরকার, গুরুতর রূপান্তর দরকার, সেটা প্রাধান্য দিচ্ছে। হ্যাঁ, সেটাই প্রাধান্য, যেটা বলেছেন যে জনগণ স্থানীয় সরকারের প্রাধান্য দিচ্ছে অর্থাৎ নির্বাচিত হওয়ার জন্য। মানে প্রাধান্য তো জনগণ দিবেন এই দিক থেকে যে জনগণের প্রাত্যহিক সমস্যার সমাধান করার কথা আসলে স্থানীয় সরকারের। আমরা মানে অতীতে দেখেছি যে আসলে মূলত যারা কেন্দ্রীয় সরকার তারাও স্থানীয় সরকারের মতো কাজ করছে এবং সেগুলোকে প্রধান উপজীব্য করছে, যেগুলো আসলে তার রাষ্ট্রীয় পলিসির চাইতে স্থানীয় জনগণের সুখ সুবিধা কী এটা দেখার কথা তো স্থানীয় সরকারের। তাহলে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থাটা আসলে পরিপূর্ণভাবে নাই, ফলে এটাকে পরিপূর্ণভাবে গঠন করা এটা আসলে এই সরকারের সংস্কারের একটা অন্যতম প্রধান দিক বলে আমি মনে করি। এবং যদি আপনি গণতন্ত্রের প্রশ্ন দিচ্ছি যে
জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর ভিতরে কিন্তু আপনারাই বিভিন্ন রকমভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন, বিএনপি দিচ্ছে, সকলে দিচ্ছে, এর ভিতরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আবার একটা বিতর্ক সৃষ্টি হলে তোলে। আমি সেটাই বলছি যে এটাতে আসলে কাজের কাজ কিছু হচ্ছে না, বরং এটা হচ্ছে যেটা যে অনেক অহেতুক অনেকগুলো বিতর্ক সামনে আসছে, যে বিতর্কটা আসলে অপ্রয়োজনীয়। কারণ হচ্ছে আপনার মানে যার যেটা কাজ সে সেটা করবেন। ধরেন এই একটা নির্বাচনের তারিখ ঘোষণা করা আসলে সরকারের কাজ, এটা কমিশনের কাজ না। সরকারের কাজ, এবং সরকার সমস্ত অংশীজনকে নিয়ে তার ঐক্যমত্যের ভিত্তিতে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, সেটা স্থানীয় সরকার হোক, জাতীয় সরকার হোক। কয়েকটা মানে ডেট এমনি এমনি আসলে দিয়ে দিলে তো আসলে হবে না। মানে এই মুভমেন্টের ভেতরে সমস্ত রাজনৈতিক দল ছিল, ছাত্ররা ছিল, অন্যান্য অংশীজন যারা ছিলেন, নাগরিকরা ছিলেন, সবাই ছিলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিলেন, সবাই ছিলেন। তাইলে এই যে তাদেরকে একত্রিত করে একটা ঐক্যমত্যে পৌঁছিয়ে সেটার উপরে ভিত্তি করে দেশটা পরিচালনা করা, এটার জন্যই আসলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ম্যান্ডেট দিয়েছি। সেইটাই তাদের করার কথা, আমরা তাদের কাছে সেটাই আশা করি। ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। বৈষম্যবিরোধী ছাত্র নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম, আপনাদেরকে মতামত, যেহেতু এখানে নাগরিক কমিটি বলেছে যে স্থানীয় সরকার হওয়ার মতো পরিস্থিতি এখনই দেশে আছে, আপনাদের কি মতামত আছে? আপনারা তো এই প্রজন্মের তারুণ্যদীপ্ত রাজনীতিবিদ, আপনাদের কি অভিমত? দেখুন, আমরা মনে করি যে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা যে ম্যান্ডেটটা দিয়ে মূলত এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে, আমাদের মূল ম্যান্ডেটের জায়গা ছিল কিন্তু আমরা ফ্যাসিবাদের বিলোপ চাই এবং নয়া রাজনৈতিক বন্দোবস্ত আমরা কায়েম করতে চাই। এখন আমরা আসলে 5ই আগস্ট পরবর্তী সময় যেটা দেখেছি যে আসলে সরকারের পক্ষ থেকে নয়া রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার জন্য তাদের পক্ষ থেকে যে তৎপরতার যে জায়গাটি যতটা না গতিশীল হওয়া প্রয়োজন ছিল, ততটা আসলে আমরা গতিশীল অবস্থায় দেখতে পাইনি। উল্টো আসলে আমরা আমাদের জায়গা থেকে যেটা লক্ষ্য করেছি যে আমাদের বিভিন্ন জায়গাতে আসলে তাদের যেই মৌলিক যেই কাজগুলো করা প্রয়োজন ছিল, সেই কাজগুলো আসলে তারা ধীরগতিতে করছে। আমরা কিন্তু বলেছি যে নয়া রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করতে হবে, ঠিক একই সাথে আমরা বলেছিলাম যে আমাদের এই জুলাই বিপ্লবে আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছে তাদের বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল, বিচারের যে জায়গাটি। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বিচারের প্রসঙ্গটিকে আসলে প্রত্যেকটি রাজনৈতিক দলই তারা উপেক্ষা করে যাচ্ছে এবং তারা নির্বাচন নিয়ে আলাপ তুলছেন, তারা সংস্কার নিয়ে আলাপ তুলছেন, বাট বিচারের বিষয়টা আসলে তারা খুব একটা সামনে আনছেন না। সেই জায়গা থেকে আসলে আমরা মনে করি যে বিচারের জায়গাটিতে তাগাদা না দেয়া, ঠিক একই সাথে প্রত্যেকটি এলাকাতে যেসব সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর গুলি চালিয়েছে, তাদেরকে শহীদ করেছে, সেই সব সন্ত্রাসীদেরকে কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। আপনি দেখবেন যে লোকাল জায়গাগুলোতে আপনি যদি যান, আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা সারা বাংলাদেশ সফর করেছি, সেখানে আমরা দেখেছি যে অনেক আওয়ামী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আদালত তাদেরকে খুব সহজেই তাদেরকে জামিন দিয়েছে। আজকে গ্রেফতার করেছে, কালকে তারা জামিন পেয়ে যাচ্ছে। এবং তারা যখন ওপেন যখন এলাকাতে চলাফেরা যখন করছে, তাদেরকে দেখে কিন্তু সবার মনের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। অর্থাৎ আমাদের বিচারিক যে প্রক্রিয়ার যে জায়গাটি, সেটি কিন্তু ধীরগতি সম্পন্ন হয়ে পড়েছে। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের মধ্যে প্রাতিষ্ঠানিক যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো অধপতনের কারণেই কিন্তু গত 16 বছর ধরে ফ্যাসিবাদ কায়েম হয়েছে। কিন্তু প্রাতিষ্ঠানিক যে জায়গাগুলো, একটা রাষ্ট্র তো গঠিত হয় প্রতিষ্ঠানগুলো দিয়ে, জাতি আমাদের একটি কল্পনার একটি জায়গা, কিন্তু রাষ্ট্র মূলত পরিচালিত হয় প্রতিষ্ঠান দিয়ে। কিন্তু এই আওয়ামী লীগ সরকার যখন প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করলো, অন্তর্বর্তীকালীন সরকারের তো মেন ম্যান্ডেট থাকা দরকার ছিল যে প্রতিষ্ঠানগুলোকে কীভাবে তারা শক্তিশালী করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিচার বিভাগের যে জায়গাটি, সেটি এখন পর্যন্ত আসলে তাদের জায়গা থেকে যতটা না বিপ্লবের স্পিরিট নিয়ে কাজ করার প্রয়োজন ছিল, সেভাবে আসলে কাজ করতে পারছে না। ঠিক একই সাথে আমরা যদি বলি যে আমাদের এই গত 16 বছরে ফ্যাসিবাদের যেই র্যাশ, যদি বলি যে এই গত 16 বছর ধরে কিন্তু ফ্যাসিবাদ প্রত্যেকটি মানুষের মধ্যেই, আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী যারা মিত্র শক্তি, তাদের মধ্যেও কিন্তু একটা ফ্যাসিবাদী প্রবণতা তৈরি করে দিয়ে তারা গিয়েছে। এই কারণে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তারা যতটা না নির্বাচন নিয়ে তারা শঙ্কিত, তারা ক্ষমতা নিয়ে তারা যতটা না ক্ষমতামুখী, ততটা আসলে তারা গণমুখী না। অর্থাৎ তারা ক্ষমতাকে, অর্থাৎ নির্বাচনকে ক্ষমতার একটি সেন্টার পয়েন্ট ভেবে তারা সংস্কারটাকে আসলে একটা অপশনাল জায়গাতে তারা নিয়ে গিয়েছে। এতে করে কি হয়েছে দেখুন, বাংলাদেশের আমি এখানে দর্শক টেলিফোনে আপনার কাছে আমি আসবো। শুভরাত্রি দর্শক, আপনার পরিচয় দিয়ে বলুন সংক্ষেপে আপনার প্রশ্নটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। জি জনাব খসরু সাহেব বলুন। যে আমার প্রশ্ন, আওয়ামী লীগ সরকার বিদায় হওয়ার পর স্থানীয় সরকারের কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। সেক্ষেত্রে স্থানীয় সরকারের শরৎ আনা, সার্টিফিকেট আনা, জন্ম নিবন্ধন, নানান কিছু কিন্তু ইউনিয়ন পরিষদের মাধ্যমে হয়ে থাকে, সেখানে স্থবির দেখা দিয়েছে। এবং বিএনপি জাতীয় নির্বাচন আগে চাচ্ছেন, অন্যান্য রাজনৈতিক দলরা চাচ্ছেন সংস্কার। সব মিলিয়ে বাংলাদেশে স্থানীয় নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন করার মতন কোন প্রেক্ষাপট, কোন পরিস্থিতি এখন তৈরি হয়েছে বলে কি আলোচকরা মনে করেন? যদি মনে করে থাকেন, কি কারণে মনে করেন সে ব্যাখ্যাটাই দেবেন। ধন্যবাদ। তরিকুল ইসলাম। দেখুন, আমরা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ যদি আমরা বলি, তাহলে আমরা বলবো যে তাদের প্রধান কাজ নির্বাচন অনুষ্ঠিত করা নয়। তাদের প্রধান কাজ বাংলাদেশের যে মৌলিক যে সংস্কারের যে জায়গাগুলো রয়েছে, যেমন বাংলাদেশের মধ্যে একটি স্বাধীন সার্বভৌম পররাষ্ট্র নীতি কায়েম করা। বাংলাদেশের মধ্যে গত 53 বছর ধরে বিচার বিভাগকে, যে সরকার ক্ষমতায় এসেছে সেই সরকার বিচার বিভাগকে ব্যবহার করে একটি শোষক শ্রেণী হিসেবে তারা ব্যবহার করেছে এই বিচার বিভাগকে। তারা আমলাতন্ত্র অর্থাৎ নির্বাহী বিভাগটাকে যদি আমরা বিবেচনা করি, তারা কিন্তু পুরো নির্বাহী বিভাগটাকে তারা দলীয়করণ করেছে। এবং বাংলাদেশের রাষ্ট্রের যে 3টে অর্গান থাকে, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ, এই 3টে বিভাগের মধ্যে কিন্তু আমরা দেখেছি পার্লামেন্টেরিয়ানরাই সবসময় সুপ্রিম পাওয়ারটাকে তারা অ্যাপ্লাই করেছে। এই জায়গাতে যে সংস্কারের যে জায়গাগুলো, অর্থাৎ রাষ্ট্রের মৌলিক যে কাঠামো, এই কাঠামোর মধ্যে যে সংস্কার, সেই সংস্কার ব্যতীত যদি আমরা আবার সামনের দিকে যদি আগাই, নির্বাচন মুখে যদি হই, তাহলে যে জিনিসটা হবে, সেই জিনিসটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যে আমরা আবারও দেখতে পাচ্ছি যে এমন এই কাঠামোর মধ্যে, এই ফ্যাসিবাদী কাঠামোর মধ্যেই যখন আমরা একটা নির্বাচন অনুষ্ঠিত যখন করব, তখন এই নির্বাচন কাঠামোতে যারাই আসবে তারাই আওয়ামী লীগের মতোই আচরণ করবে। অর্থাৎ শোষকের প্রতিস্থাপন আমরা দেখতে চাই না। আমরা চাই যে সিস্টেমের পরিবর্তন, আমরা চাই নতুন বন্দোবস্ত, যে বন্দোবস্তের মধ্যে আমরা আর কখনো শেখ হাসিনা দেখব না, আমরা আর কখনো মুজিব দেখব না, আমরা আর কখনো বাকশাল দেখব না। সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করি যে নির্বাচন নিয়ে আসলে আমাদের যতটা না আমাদের আলাপ ঘনীভূত হচ্ছে, তার চেয়ে বেশি মৌলিক চিন্তার জায়গা আমাদের হওয়া প্রয়োজন। আসলে সংস্কারটা আসলে আমরা কিভাবে করব। রাষ্ট্রের এই এত বড় একটা অপরচুনিটি পাওয়ার পর যদি আমরা সংস্কারের দিকে যদি আমরা মৌলিক সংস্কারগুলো যদি আমরা না করতে পারি, সবার আন্তরিকতা এবং একটা ঐক্যের ভিত্তিতে যদি আমরা সংস্কারটা যদি আমরা না করতে পারি, তাহলে তো আসলে আমাদের এই 2000 প্রাণ, 50,000 আহতর, তাদের যে আত্মত্যাগ, তাদের যে বলিদান, সেগুলো আসলে কোথায় যাবে? তারা কি এমনি কি তারা শহীদ হয়েছে? তারা কি শুধুমাত্র শেখ হাসিনা পতন করার জন্য কি তারা তাদের প্রাণ দিয়েছে? আমরা কিন্তু বলেছি যে আমরা 5 আগস্টের পরে কিন্তু আমরা বলেছি যে শেখ হাসিনা পতন হয়েছে, আমাদের আংশিক বিজয় অর্জিত হয়েছে, আমাদের চূড়ান্ত বিজয় কিন্তু অর্জিত হয়নি। বিএনপি, জামাত সহ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যখন 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম যখন ঘোষণা দিয়েছিলেন যে আমরা এক দফার ঘোষণা করছি, আমরা আওয়ামী লীগ সরকারের পতন চাই এবং ফ্যাসিবাদের বিলোপ চাই, ঠিক একই সাথে আমরা নয়া রাজনৈতিক বন্দোবস্ত চাই। সেই নয়া রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিবাদের বিলোপের ব্যাপারে তারা কতটা সচেতন, এটি আমাদের একটি উদ্বেগের একটি জায়গা। কারণ আমরা যতটা নির্বাচনমুখী হচ্ছি, ততটা আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করার জন্য আসলে আমাদের আন্তরিকতার জায়গাতে এখন ঘাটতির জায়গাটি আসলে কেন? আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি কেন? আমাদের 2000 প্রাণ ঝরে গিয়েছে, আমাদের 50,000 আমাদের ভাই এবং বোনেরা তারা আহত, তারা যুদ্ধাহত। এই 50,000 যারা আহত হয়েছে, 2000 যে প্রাণের বলিদান, সেই বলিদান আসলে তাহলে কোথায় দেবে? আমরা কি একটা মাত্র নির্বাচন করার জন্য কি আমরা এত প্রাণ ঝরিয়েছি? 90-এর যখন গণঅভ্যুত্থান যখন হয়েছে, তখন তো এত প্রাণ কখনো ঝরেনি, এত আহত তখন হয়নি। আমাদের বাংলাদেশের মতো গত 53 বছর পরে আমাদের একটা সুযোগের জায়গা তৈরি হয়েছে, যেখানে আমরা রাষ্ট্রকে ঢেলে সাজানোর একটা উদ্যোগের একটি জায়গা নেওয়া হয়েছে। সেই রাষ্ট্রকে ঢেলে সাজানোর যে জায়গাটিতে আসলে আমরা কতটা আন্তরিক, সেটা আমাদের আপনারা তো রাষ্ট্রকে একটা স্বপ্ন নিয়ে আপনারা আন্দোলন করেছেন এবং রাষ্ট্রকে ঢেলে সাজাতে চাইছেন আপনার ভাষায়, কিন্তু সেই কর্মকাণ্ডগুলো কি সঠিকভাবে আছে, বা আপনারা কিভাবে, কাদের মাধ্যমে রাষ্ট্রটিকে একটি পুনর্গঠন, সংস্কার কিংবা রিস্ট্রাকচারিং করতে চান? তারা কারা? দেখুন, আমরা বলছি যে আমাদের বাংলাদেশের জনগণের জন্য যারা কাজ করে, বাংলাদেশের সকল রাজনৈতিক দল থেকে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল থেকে শুরু করে বাংলাদেশের আপামর ছাত্র জনতা, যারা বাংলাদেশের এই রাষ্ট্রের জন্য যারা কাজ করে, যেসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে, আমরা সবাইকে নিয়েই বলছি, আমরা সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। আপনারা সবাই আন্তরিকতার সাথে কাজ করুন, আপনারা সংস্কার নিয়ে কাজ করুন। ক্ষমতায় কে আসলো কে গেল সেটা তো মুখ্য বিষয় নয়।
বরং মুখ্য বিষয়ের জায়গাটি হলো যে আমরা এই রাষ্ট্রকে আমরা কিভাবে ঢেলে সাজাতে পারলাম, আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কারের জায়গাটি আসলে কোন জায়গাতে আমরা রাখলাম। আমরা যদি সংস্কারে যদি আমরা না করতে পারি, এখন সংস্কারের বিষয়টি আসলে এমন জায়গার মধ্যে গিয়েছে, সংস্কার হয়ে গিয়েছে, সংস্কার আলাপটা হয়ে গিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি আলাপ। এটি তো আসলে সংস্কার আলাপিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটির আলাপ নয়, এটি আমাদের শহীদদের আত্মত্যাগের একটি ম্যান্ডেট যে আমরা নতুন বাংলাদেশ কায়েম করব, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করব। নতুন রাজনৈতিক বন্দোবস্ত যদি আমরা কায়েম করতে চাই তাহলে আমাদের অবশ্যই মৌলিক সংস্কারের জায়গাগুলো আমাদেরকে অবশ্যই নিয়ে আসতে হবে। আমাদের স্বাধীন সার্বভৌম একটি পররাষ্ট্র একটি নীতি আমাদের প্রয়োজন, আমাদের অর্থনৈতিক কাঠামোকে ঢেলে সাজানোর প্রয়োজন, আমাদের বিচার বিভাগকে ঢেলে সাজানোর প্রয়োজন, আমাদের আমলাতন্ত্র যে আমলাতন্ত্রের উপর ভর করে প্রত্যেকটি গভর্নমেন্ট তারা এসে এই আমলাতন্ত্রকে দলীয়করণ করে একটি ভয়াবহ ফ্যাসিবাদী একটি কাঠামো তারা বিনির্মাণ করে, সেই আমলাতন্ত্রকে আমাদের ঢেলে সাজানোর প্রয়োজন। সব এই মৌলিক সংস্কারগুলো যদি আমরা পরিবর্তন আমরা করতে চাই, তাহলে আমরা নতুন রাজনৈতিক কিন্তু তারিকুল ইসলাম যেটি পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে রাজনৈতিক পট পরিবর্তনের পর অনিশ্চয়তার কারণে দেশি বিদেশি বিনিয়োগে অর্থাৎ আস্থা হারাচ্ছে, অর্থাৎ একদিকে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে, যেটি আজকে যে ঢাকা চেম্বার বলেছেন যে 2024-25 অর্থ বছরের মাঝখানে এসে শতাধিক পণ্যের উপরে মূল্য সংযোজন কর জনগণ সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। অন্যদিকে 43 লক্ষ কার্ড বাতিল করে দেওয়া হয়েছে এবং টিসিবির যে পণ্যমূল্য যেটা বিক্রি করা হতো সেগুলো বন্ধ করা দেওয়া হচ্ছে। এই প্রেক্ষাপটগুলোকে আপনারা কীভাবে সমন্বয় করবেন? সংস্কার তো অনিবার্য একটি বিষয়, সকলের দাবি ছিল, কিন্তু কীভাবে সমন্বয়টি করবেন দেশের মানুষের যে অবস্থায় প্রেক্ষাপটে? আপনারা অনেকে বলছে যে নির্বাচিত সরকার ছাড়া হবে না, যেটি পররাষ্ট্র উপদেষ্টাও বলেছেন, আস্থা আসছে না, এই যে রোডম্যাপ দ্রুত ঘোষণা করা হবে, এগুলো সমন্বয় কীভাবে করবেন আপনারা? দেখুন, আমরা মনে করি বাংলাদেশের সকল রাজনৈতিক দল যদি তারা তাদের জায়গা থেকে আন্তরিকতা প্রদর্শন যদি করেন, তারা যদি বাংলাদেশের এই রাষ্ট্রের মৌলিক সংস্কারের প্রতি যদি তারা আন্তরিকতা প্রদর্শন যদি করেন, তাহলে অবশ্যই বাংলাদেশে যে কোনো সংকট মোকাবেলা করা সম্ভব। আমরা এখন বর্তমানে এই বাংলাদেশের মধ্যে কোনো আওয়ামী শক্তিকে আমরা আর কোনোভাবেই আমরা দেখতে চাই না। এই ব্যাপারে কিন্তু আমরা সবাই একমত যে তারা বাংলাদেশের মধ্যে কোনো ফ্যাসিস্টের কোনো দোসর, কোনো ফ্যাসিস্ট শক্তি তারা দেখতে চায় না। সেই জায়গা থেকে আমরা যেভাবে আওয়ামী লীগের ব্যাপারে একমত, আওয়ামী লীগ আর আসতে পারবে না এই ব্যাপারে আমরা যেমন একমত, ঠিক একই সাথে আমাদের একমতের জায়গাটা যদি জাতীয় যে কোনো সংকটের ক্ষেত্রে যদি এক হয়, তাহলে কিন্তু আমরা যে কোনো দুর্যোগ, যে কোনো সংকট আমরা মোকাবেলা করতে পারবো। সেই জায়গা থেকে আমরা বলবো অবশ্যই বাংলাদেশের যে রাজনৈতিক যে দলগুলো আছে তার এক একটা প্রতিষ্ঠান, অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো যখন তারা তাদের জায়গা থেকে সরকারকে সহযোগিতা করবে, রাষ্ট্রকে যখন তারা সহযোগিতা করবে, তখন অবশ্যই রাষ্ট্র তার জায়গা থেকে যে কোনো সংকট তারা মোকাবেলা করতে পারবে। আপনি মনে করছেন যে যথাযথ সহযোগিতা কি পাচ্ছে? আমরা আমাদের জায়গা থেকে মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের জায়গা থেকে রাষ্ট্রের যে কোনো দুর্যোগ মোকাবেলা তাদের আরো আন্তরিকতা প্রদর্শন করা উচিত, আরও করা উচিত। জি, ধন্যবাদ। এ পর্যায়ে আবার আসবো আপনার কাছে। ওবায়দুল হক নাসির, আপনি কি বলবেন যে তিনি বলতে চেয়েছেন তাদের বিশাল স্বপ্ন নিয়েই তারা আন্দোলনটা করেছে, যে পুরো কাঠামোর আমূল পরিবর্তনের ভেতর দিয়ে, অর্থাৎ তাদের ভাষায় যে স্বৈরতান্ত্রিক যে কাঠামো সেগুলো ভেঙে দিতে হবে, কিন্তু অন্যদিকে আর্থসামাজিক যে অবস্থা সকলেই বলবার চেষ্টা করেছেন, মানুষের দৈনন্দিন জীবনের ব্যয় বেড়ে চলছে, এর ভিতরে 100টি পণ্যের মূল্য বৃদ্ধি, ব্যবসায়ীদের হতাশা, নানা রকম দিক দিয়ে এগুলো কি সমন্বয় করবেন কীভাবে? দেখুন, যে উদ্দেশ্য নিয়ে মানুষ আন্দোলন করেছে এটা একটা জটিল প্রশ্ন। এই প্রশ্নের আগে যেতে হয় যে আন্দোলনটা কখন থেকে শুরু হয়েছে। এখন আমরা যারা এই দলটা বিএনপি করতে যে আমরা 2008 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত এই আন্দোলনের মধ্যে রয়েছি, জেল জুলুম নির্যাতন সহ্য করেছি, তো আমাদের সামনে বা যখন আলোচনা দেখি যে এই দেশের সংস্কার, হাসিনার বিরুদ্ধে এই দলটা এইভাবে চালাইতে হবে, নতুন বন্দোবস্ত করতে হবে, মনে হয় যে শেখ হাসিনার সাথে সেলফি তুলে ঘুরে বেড়াতাম, এমন একটা অবস্থা এই দেশে। আপনাকে আসতে হবে যে এই আন্দোলনটা কোথার থেকে শুরু হয়েছিল, নয়া বন্দোবস্ত কারা চায়, দেশের মানুষ চায়। আন্দোলনটা যেখান থেকে শুরু হয়েছে, এই যে ছাত্র জনতার রক্তদান, এই রক্তদানকে আমরা সব সময় আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা মনে করি যে এই রক্তদানকে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই রক্তদান জাতি স্মরণ করবে। পাশাপাশি এই যে আমরা 15 বছর যে আন্দোলন সংগ্রাম করেছি মানুষের এই দেশের ভোটের অধিকারের জন্য, এই দেশের দুর্নীতি মুক্ত করবার জন্য, দেশটা থেকে দ্রব্যমূল্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, যে বারবার এই দেশে একটা সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে, দ্রব্যের করা হচ্ছে, দুর্নীতি করা হচ্ছে, শেখ পরিবারের নেতৃত্বে এই দেশটাকে শোষণ করে টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, নির্বাচন হচ্ছে, নির্বাচিত এখানে আমলারা কিছু ডিসি এসপি সহ
নির্বাচিত মানে এই নির্বাচন কমিশন সহ বিচার ব্যবস্থা, আইন বিভাগ সকল কিছু সমন্বিতভাবে এই দেশটাকে একটা ফ্যাসিস্টের রূপ দিয়েছে শেখ হাসিনাকে। কিন্তু আমরা কি দেখতে পেলাম সেই বন্দোবস্তের সেই জায়গা থেকে 5ই আগস্টের পরে, জুলাই বিপ্লবের পরে যেই সরকার এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তৈরি হলো, সেই সরকারের এখনও নেতৃত্বে আছে সেই ফ্যাসিস্টের দোসররা, সেই সরকারের প্রশাসনে এখনও বসে আছে ফ্যাসিস্টের দোসররা, নীতি নির্ধারিত বসে আছে ফ্যাসিস্টের দোসররা। কোথায়? তাদের বিরুদ্ধে তো একটা ব্যবস্থা এই সরকার নিতে পারছে না। সেই ফ্যাসিস্টের দোসরদেরকে আপনি প্রশাসনের শীর্ষ পর্যায়ে সব জায়গায় রেখে আপনি সংস্কার করবেন, সেই সংস্কার কতদিনে করবেন? আমরা তো জানতে চাই, জাতি জানতে চায়। আপনি সংস্কার করবেন, নয়া বন্দোবস্ত করবেন, এটা ছাত্ররা চায়, আমরাও চাই, সকলেই চায়। আর সেই নয়া বন্দোবস্তের জন্য সংস্কার তো করবে কমিশনগুলো, যেগুলো নিয়োগ করেছে সরকার, সংস্কার করবে কমিশনগুলো। আমরা তো আমাদের সংস্কার প্রস্তাব দিয়েছি। আমরা আজকে তো সংস্কারের জন্য না, আমরা আজকে থেকে 3-4 বছর আগে 31 দফা সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি। রাষ্ট্র মেরামতের যে 31 দফা, সেই 31 দফার কোথায় 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 এই রাষ্ট্রের সংস্কার প্রয়োজন আমরা তো সেগুলো উল্লেখ করেছি। আমরা এই সরকারের কাছে দিয়েছি। সরকার একটি কমিশন করেছে প্রত্যেকটি জায়গায়। আপনি দেখেন তোফায়েল আহমেদ সাহেব, জুবেল ভাই যে কথাটি বলেছেন, তিনি একটি কমিশনের প্রধান, তিনি কিভাবে এই জাতীয় বিতর্ক তুলে দিতে পারেন? না, তিনি বলেছেন প্রাধান্য দিচ্ছে, যেটা প্রাধান্য দিচ্ছে, ওনার তো এটা বলার কথা না। উনি ওনার কমিশন রিপোর্ট দাখিল করবেন সরকারের কাছে। সরকার কি চায়? রাজনৈতিক দল অংশীজনদের সাথে আলাপ করবেন, এখানে ছাত্রদের সাথে কথা বলবেন, কথা বলে সিদ্ধান্ত নিবে যে কোন নির্বাচনটা আগে হতে পারে, কোন জায়গায়। উনি আগেই বলে দিলেন যে হতে পারে। এই যে কথাগুলো বলে আমরা মনে করি যে একটা অংশ তারা চাচ্ছেন এই দেশটাকে বিরাজনীতিকরণের দীর্ঘমেয়াদী পরিকল্পনা তারা নিয়ে যাচ্ছেন। তারা এই দেশটাকে এইভাবে অরাজনৈতিক ব্যবস্থায় চালাতে চান। তারা দেশটাকে এই যে কিছু কিছু উপদেষ্টার মাধ্যমে আমরা যাদেরকে জাতির যে প্রত্যাশা নিয়ে তাদেরকে বসানো হয়েছিল, এই 5 মাসে সেই প্রত্যাশার কতটুকু অংশ পূরণ করতে পেরেছেন আমি সেটা বলতে পারবো না। আর রাষ্ট্র ঢেলে সাজানো কোনো অংশের কাজ নয়। রাষ্ট্র ঢেলে সাজানো অংশ হচ্ছে সামগ্রিক একটা কাজ, যেই কাজটা একটি রাষ্ট্র ঢেলে সাজাতে পারে একমাত্র একটি নির্বাচিত সরকার। কিন্তু আমরা কিন্তু বলি নাই যে 1 মাস পরে আপনি নির্বাচন দিন, কিন্তু আমরা জানতে চেয়েছি নির্বাচনের যে প্রক্রিয়া সেটা কত দিনে হবে। আপনি একটা রুটম্যাপ ঘোষণা করুন। যে বিষয়টা যে আপনি বলেছেন, আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে জাতীয় জরুরি ভিত্তিতে আমরা অতি শীঘ্রই রুটম্যাপ ঘোষণা করব, কারণ বিদেশি বিনিয়োগকারীদের আস্থা, দেশি বিদেশি। তার মানে হচ্ছে যে এই দেশের অর্থনীতিকে যদি পুনর্গঠন করতে চান, ফ্যাসিস্ট সরকার যে অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে, পাচারের মাধ্যমে এই দেশটাকে ব্যাংকিং ব্যবস্থা, শিল্প অর্থনৈতিক ব্যবস্থা যে ফোকলা করে দিয়ে গেছে, সেটাকে যদি রিঅর্গানাইজ করতে হয়, বিদেশি এবং দেশি বিনিয়োগকারীদের আস্থা পেতে হলে একটি দীর্ঘমেয়াদের নির্বাচিত সরকার দরকার। সেই কারণে আমরা বলেছি যে আমরাও সংস্কার চাই। কারণ সংস্কার যে আমরা চাই তার উদ্দেশ্য আমাদের 31 দফায় আমরাই বর্ণনা করেছি। আমরা বলেছি যে 2 বার প্রধানমন্ত্রী থাকতে পারবে না, আমরা বলেছি তত্ত্বাবধায়ক ব্যবস্থা চাই। আমি আরেকটু কথা বলি যে সেই কারণে আমরা বলি যে ছাত্ররা যেভাবে, ছাত্র নেতৃবৃন্দ যেভাবে সংস্কার এবং যে বন্দোবস্তের কথা বলছেন, আমরা মনে করি এই প্রতিধ্বনিটা আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই, এবং যেসব জায়গায় শুনতে পাই সেখানে আমাদের কানেকশনটা কেমন যেন একটু ফিসি মনে হয়। যে এই যে কথাগুলোর কানেকশন, আমরা যদি মনে করি যে হ্যাঁ জাতীয়ভাবে আমরা ঐক্যমতের ভিত্তিতে সংস্কার চাই, তাহলে আমি মনে করি যে সেই সংস্কার কতটুকু প্রয়োজন, কতটুকু সংস্কার হলে যে একটা দল যেই ক্ষমতায় যাক, আমি তো বলতে পারবো না যে আমরাই ক্ষমতায় যাব। ক্ষমতায় যাবে জনগণের ভোটে। জনগণ যদি ভোট দিয়ে কোনো সরকার ব্যবস্থা প্রবর্তন করে, সেই সরকার যাতে ফ্যাসিস্ট না হয়, সেইটাই দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের এই সংস্কার প্রক্রিয়ার, তাই তো? তাহলে কিন্তু আমরা যদি মনে করি না জনগণ ভোট দিয়ে কাউকে বানাইতে পারে, তাহলে কি জনগণের ভোটের কোনো দাম নাই? আমি বসে বসে মনে করি যে আমার সমর্থনে সরকার আছে, এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের সমর্থনে আছে, আমাদেরকে গুরুত্ব দিচ্ছে। ওই 100-150 লোকের একটা পার্টি, সেই পার্টির কিছু লোককে উপদেষ্টা বানাইলাম, বানাইয়া মনে করলাম ছাত্র সমন্বয়কদের নাম দিয়ে এই দেশটাকে একটা সংস্কারে নিয়ে যাব, এবং সেই সংস্কার জাতি মানতে বাধ্য। এটা একটা ভুল চিন্তা। ধন্যবাদ আবুল হাসান রুবেল। আপনি বলুন যে দ্রব্যমূল্য নিয়ে যে বিষয়টি দাঁড়িয়েছে, এবং এর ভিতরে পররাষ্ট্র উপদেষ্টার কথা উঠেছে যে এটি নির্বাচিত সরকার ছাড়া, অর্থাৎ রোডম্যাপ দিলে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষিত হবে, এবং অর্থ উপদেষ্টা কিন্তু সংশয় প্রকাশ করেছেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির ফলে। উনি বলেছেন হয়তো সাধারণ মানুষের কষ্ট হবে, কিন্তু আপনি দেখেছেন যে কী অবস্থা চলছে, এবং বিভিন্ন যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে এই সময়ে এসে। এবং যদিও গত 17 বছরে আপনাদেরও আন্দোলন ছিল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির একটা বড় ধরনের সিন্ডিকেট ছিল, তাহলে কেন এগুলো নিবৃত্ত করা যাচ্ছে না? কেন লাগামহীনভাবে বাড়ছে দ্রব্যমূল্য? ধন্যবাদ আপনাকে। আমি আগে কিছু কথা বলে নিই। প্রথমত হচ্ছে যে আমার মনে হয় আলোচনার ভেতরে আমাদের কিছুটা
একটু কয়েকটা বিষয়ে নজর দেওয়া দরকার। এক হচ্ছে যে সংস্কার প্রশ্নে যেভাবে আসলে সমস্ত রাজনৈতিক দলকে এক একটা করে যে সমালোচনাটা হলো, এটার সঙ্গে আমি একমত না। কারণ আমরা সবসময় এই বিচারের কথা আগে বলছি, সংস্কারের কথা বলছি এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা অনেক আগে থেকে বলে আসছি। ফলে এই জায়গায় সাকিরিডিকশন বন্দোবস্ত, হ্যাঁ হ্যাঁ, মানে এটা আমরা মানে অনেকদিন দলগতভাবেও বলছি আর কি, মানে দলগতভাবে বহুদিন থেকে বলছি এবং জোনায়েদ সাকি এটা টেলিভিশনে বিপুলভাবে জনপ্রিয় করেছেন, এটাও বলা যেতে পারে। এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন 15 বছরই চলছে। হ্যাঁ, 15 বছরই চলছে। আমি বলছি যে আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমরা সংস্কার চাই, ছাত্ররাও সংস্কার চান, সবাই সংস্কার চান। তাহলে বিএনপি সমস্যাটা কোথায়? এই সমস্যার জায়গাটাতে আমাদের একটা হাত দেওয়া দরকার। প্রথমত আমরা আন্দোলন করেছি, একটা বহু বছর ধরে আন্দোলন করেছি এবং সেখানে অনেক ত্যাগ আছে, ওইখানে অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন, তারা মানে গুমের শিকার হয়েছেন, নানাভাবে মানে রাজপথে গুলি করেও মারা হয়েছে। তো এইগুলো একটা ব্যাপার। আবার জুলাই অগাস্টের আন্দোলনের ভেতর দিয়ে আসলে ছাত্ররা যেভাবে আসলে রুখে দাঁড়িয়েছেন এবং যার ফলে এবং তাদের সাথে আসলে সমস্ত জনগণ যেভাবে যুক্ত হয়েছেন, তার ফলে আসলে ফ্যাসিস্ট সরকারকে আসলে পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছে। এইটা একটা নতুন মাত্রা যুক্ত করেছে এবং এটা সংস্কারের দিক থেকেও নতুন মাত্রা যুক্ত করেছে। আমি বলবো যে তারা সংস্কারের যে ব্যাপ্তি এবং আকাঙ্ক্ষা দুইটাকেই আরও তীব্র করে তুলেছেন। ফলে বাংলাদেশে কিন্তু এই সংস্কারের প্রশ্নটা কিন্তু আজকে নতুন না। ধরেন এর আগে যখন ছাত্ররা মানে খুবই বাচ্চা ছেলেরা যখন ওই যে রাজপথে রাস্তা বিষয়ে আন্দোলন করলো, নিরাপদ সড়ক আন্দোলন করলো, তখনও কিন্তু তারা এই সংস্কারের কথা বলেছে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরাও বলেছি। তাহলে এইটা একটা ম্যান্ডেট আকারে আসলো কখন? যখন আসলে কোনো একটা ম্যান্ডেট তৈরি হয় রক্তের বিনিময়ে। এটা একটা রক্তের বিনিময়ে ম্যান্ডেট তৈরি হয়েছে যে আসলে এই দেশটাতে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। কারণ 71 সালের পরে 72 সালে আসলে যে সংবিধান আমাদের দেওয়া হয়েছে, সেই সংবিধানের ভেতরে একটা এককেন্দ্রিক ক্ষমতা কাঠামো তৈরি হয়েছে এবং এককেন্দ্রিক ক্ষমতা কাঠামো এমনভাবে প্রতিষ্ঠানগুলোকে খর্ব করে রেখেছে, প্রতিষ্ঠানগুলোকে তৈরি হতে দেয় নাই, যে প্রতিষ্ঠানগুলো আসলে ঠিকঠাক মতো কখনোই ফাংশন করতে পারে নাই এবং এখানে যে ক্ষমতা হস্তান্তরের একটা গণতান্ত্রিক পথ, সেটাও তৈরি হয় নাই। এবং আমরা দেখেছি যে কু কিংবা মৃত্যুবরণ কিংবা গণ অভ্যুত্থান বা এইগুলোর ভেতর দিয়ে 90 সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতার বদল ঘটেছে। তারপরে তত্ত্বাবধায়ক সরকারের একটা ব্যবস্থা এসেছিল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটাও কিন্তু চালাতে পারা যায় নাই। কারণটা হচ্ছে যে ওই তত্ত্বাবধায়ক সরকারকেও আমরা দলীয়করণ করার চেষ্টা করেছি এবং তার ফলে 1/11 সৃষ্টি হয়েছে। আজকে 1/11 একটা বার্ষিকী, আপনি মনে হয় ইয়েতে থাকবে যে এই 1/11 আসলে এই ক্ষমতাটাকে আরও বেশি মানে কুক্ষিগত করেছে এবং তারপরে পঞ্চদশ সংশোধনী আওয়ামী লীগের এইটাকে একটা সাংবিধানিকভাবে নতুন চেহারা দিয়েছে। তাহলে এইটার পেছনে আসলে কি? এই যে এই কুক্ষিগতকরণ, ক্ষমতার কুক্ষিগতকরণের পেছনে আসলে এইখানে যে লুটেরা অর্থনীতি, সেই লুটেরা অর্থনীতি এবং ক্ষমতায় যে যায়, ক্ষমতার যে মধু, সেই মধু আর তারা ছাড়তে চায় না। এরা ব্যবসায়ীরা নিজেই মানে রাজনীতিবিদ হয়ে যায় অথবা রাজনীতিবিদ ব্যবসায়ী একাকার হয়ে যায় এবং তারা আসলে রাজনীতিকেই ব্যবসায় পরিণত করে। এরকম একটা পরিস্থিতি কিন্তু আসলে বাংলাদেশে তৈরি হয়েছে। তো এই পরিস্থিতির ভেতরে আপনি যখন একটা মানে সংস্কার চাইবেন, এই সংস্কারটা আসলে কীরকম হবে? এই সংস্কারটা আমি মনে করি এটা 3টা প্রধান দিক আছে। একটা হচ্ছে তার অর্থনৈতিক সংস্কার, একটা হচ্ছে তার সাংবিধানিক রাজনৈতিক সংস্কার, আর একটা হচ্ছে সাংস্কৃতিক সংস্কার। এই 3টাই যদি আসলে না হয়, ধরা যাক যে আমরা অর্থনৈতিক ব্যবস্থায় কয়েকজনের হাতে কুক্ষিগত করে রাখলাম সমস্ত সম্পদ এবং বাকি মানুষকে বঞ্চিত করে রাখলাম, আর রাজনৈতিকভাবে অনেক গণতন্ত্রের কথা বললাম, এই গণতন্ত্র টিকবে না। আবার এই গণতন্ত্রের কথা অনেক বললাম, কিন্তু আমাদের সংস্কৃতি এমন যে অন্যের কথা আমরা শুনতে পারি না ঠিকমতো, মানে বোঝা দূরের থাক, ঠিকমতো শোনাটাই আমাদের জন্য কঠিন হয়ে যায়। যে মনে হয় যায় কি বলতেছে, কি ওর বলার এত রাইটটা কে দিছে। মানে আমি এটা হিস্ট্রি থেকেও বলতে পারি যে হিস্ট্রির অনেক জায়গায় আছে যে আমরা বিরোধী দলের হওয়ার সুযোগ দিয়েছি। এই যে মানে মানুষ কাঠামো, সামন্তীয় মানুষ কাঠামো, এই ধরনের মানুষ কাঠামো দিয়েও কিন্তু আসলে একটা গণতান্ত্রিক সমাজ চলতে পারে না। বা আপনি একটা সমাজকে বারবার বিভাজিত করবেন এবং বিভাজিত করে একে অপরকে বিরুদ্ধে মানে লাগিয়ে দিয়ে রাখবেন, এরকম পরিস্থিতিতে একটা জাতীয় ঐক্য গড়ে উঠবে না। তাহলে এই জায়গাতে আমাদের একটা কমন পয়েন্ট আসা দরকার। যেমন
আমি মনে করি যে আচ্ছা এই সংস্কারগুলো যে বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার, এখানে মানে আইনি ব্যবস্থার সংস্কার, আইনের সংস্কার, জনপ্রশাসনের সংস্কার, পুলিশের সংস্কার, সমস্ত কিছুর সংস্কার তো প্রয়োজন। এখন এই সংস্কারের কিছু আছে যেগুলো আসলে আপনি ইমিডিয়েটলি করতে পারেন, কিছু আছে যেটা আসলে একটা সাংবিধানিক পরিবর্তন দরকার। না, আমি যে প্রসঙ্গে আপনাকে আসছে যে সংস্কার তো একটা অনিবার্য বিষয় এবং হ্যাঁ, আমি এটা আসছে আপনার, কিন্তু আমি বলতে চাইছি একটু কন্টেম্পোরারি বিষয় নিয়ে আমি আসতে চাই। সেটা হচ্ছে যে আবুল হাসান রুবেল, যেখানে আইন শৃঙ্খলা নিয়ে কথা উঠছে, সাধারণ মানুষের দ্রব্যমূল্য নিয়ে কথা উঠছে, নানা রকম বিষয় আছে, এক্ষেত্রে সংস্কারের যে অর্থাৎ কতদিন প্রলং করবে, যে কতদিন হলে সংস্কারটা হবে, একটা প্রতিনিধি প্রয়োজন দরকার হচ্ছে অনেক। না, যেমন মানে আসলে এই সরকার যেটা আমাদের এখন আছেন, অন্তর্বর্তী সরকার, তার একটা কাজ হচ্ছে কিন্তু আসলে প্রতিদিনের কার্যাবলী চালানো, আরেকটা হচ্ছে এই ধরনের সংস্কার, নির্বাচন, এগুলোর বিষয়ে বিবেচনা। এখন এই প্রতিদিনের কার্যাবলীর ভেতরেই কিন্তু আসলে পড়ে হচ্ছে দ্রব্যমূল্যের পরিস্থিতি। এখন বাংলাদেশে আপনি দেখবেন যে আমাদের কর ব্যবস্থা কীরকম, ট্যাক্স টু জিডিপি রেশিও আমাদের কীরকম। যদি এটা দেখেন তাহলে দেখবেন যে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও ওয়ান অফ দ্য লোয়েস্ট, মানে আমরা ট্যাক্স দিই না। তাহলে এই ট্যাক্সের ভেতরে বেশিরভাগ অংশ আসে হচ্ছে আসলে ভ্যাট থেকে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটা আসলে সমস্ত জনগণকে দিতে হয়। অর্থাৎ আমাদের এখানে যারা সম্পদের মালিক হচ্ছেন, বেশি বেশি সম্পদের মালিক হচ্ছেন, তারা কিন্তু আসলে ট্যাক্স দিচ্ছেন না সেই পরিমাণে, যেটা আসলে সাধারণ মানুষ দিচ্ছে। সেই সাধারণ মানুষের উপরেই আবার যদি নতুন করে ভ্যাট আরোপ করা হয়, তাহলে তো তার জন্য এমনিতেই মানুষের মানে খুবই খারাপ অবস্থা, তার উপরে তার যদি এইটা আরোপ করা হয়, এটা তো কোনোভাবেই এসব গ্রহণযোগ্য হতে পারে না। এবং আপনারা যে গত 15 বছর আন্দোলন করেছেন, অন্যতম বিষয় ছিল দ্রব্যমূল্যর, আমরা 15 বছর, এমনকি 15 দিন আগেও এই বিষয়ে আন্দোলন করেছি, অর্থাৎ মূল্যবৃদ্ধি, এই বিষয়গুলো কিন্তু ব্যাপক আন্দোলন হয়েছে, বিএনপি সবাই করেছে। তাহলে এইগুলো তো বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এটা সাধারণ মানুষের আমরা এখনো মানে আমরা মোটে মনে করি না যে এটাতে সাধারণ মানুষের কোনো স্বস্তি আসতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি না হয়, দ্রব্যমূল্য যদি না কমে, তাহলে আসলে অন্ততপক্ষে এই দুইটা তো আসলে খুবই মানে একেবারে ইমিডিয়েট প্রয়োজন, যাতে মানুষের ভেতরে স্বস্তি আসতে হবে। তাহলে এই মানুষের স্বস্তি না আসলে মানুষ আসলে কিভাবে অন্য কিছুর ভেতরে আসলে কনসেন্ট্রেট করবে, সেটা মানে ধরেন সেটা একটা সংস্কার বলেন, নির্বাচন বলেন, অন্যান্য যাই বলেন, আপনার পেট তো চালাইতে হবে। আপনার যখন আপনার মানে দিন চলে না, তখন আপনি তো আসলে যতই বলেন আমি সংস্কার করব, তাতে তো মানুষের পেট ভরবে না। তাহলে মানুষের পেট ভরার জন্য তার যে ন্যূনতম প্রয়োজন, সেগুলো মেটানোর জন্য তাকে কিভাবে যতটুকু স্বাচ্ছন্দ্য দেওয়া সম্ভব, সেই স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য যা যা করা লাগে সেটা আসলে করতে হবে। এবং এইটা ছাড়া আসলে মানে, এবং এইটা আমার মনে হয় যে সংস্কার যখন বৃহত্তর অর্থে সম্পন্ন হবে, তখন এটা আমাদের জনগণের জন্য সহনীয় হয়তো হইতে পারে। কিন্তু এই মুহূর্তে যখন সমস্ত কিছু আগের মতো আছে, কিন্তু জনগণের উপরে ব্যয়ের বোঝা চাপছে, তখন আসলে জনগণের জন্য এটা বেয়ার করা খুবই কঠিন। এবং এই অবস্থার দ্রুত অবসান হওয়া দরকার। এবং এই মানে যে অতিরিক্ত ভ্যাটের বোঝা জনগণের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা অবশ্যই তুলে নেওয়া দরকার। কারণ এইখানে কোনো সংশয় প্রকাশের কিছু নেই যে জনগণের কষ্ট হয়তো হবে, এরকম মনে করার কোনো কারণ নেই, জনগণের কষ্ট হচ্ছে। আচ্ছা, তাহলে আপনি বলুন যে একদিকে নির্বাচনের দাবি আছে, অন্যদিকে সংস্কারের দাবি আছে প্রবল, অন্যদিকে দ্রব্যমূল্য, জনগণ অন্য কথা বলছে, নানা বিষয়, অনেকগুলো এলিমেন্ট এখানে আছে রাজনীতিতে। তাহলে আসলে পথটা কি? পথটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে প্রথমত এই যে এই ইমিডিয়েট যে ক্রাইসিসগুলো, এই ইমিডিয়েট ক্রাইসিসগুলোকে তো আসলে মূলত সরকারকেই পদক্ষেপ নিতে হবে। অন্যান্য বিষয়ে আসলে সমস্ত অংশীজনকে নিয়ে আসলে পদক্ষেপটা নিতে হবে। এখানে পথটা হচ্ছে যে বাধাটা কোথায়? সরকার তো সকল অংশীজনেরই সরকার, এটি হ্যাঁ অংশীজনের সরকার, কিন্তু এখনো পর্যন্ত আমরা যতদূর দেখছি যে সিন্ডিকেট ভাঙেনি। আমরা দেখছি যে পথে পথে চাঁদাবাজি অর্ধেকে নেমে এসছে বলা হচ্ছে, কিন্তু আসলে অর্ধেকে নামলেও সেটাতে চাঁদাবাজি রয়ে গেছে। এটা হয়তো তার চাঁদাবাজির পরিমাণ বেড়ে গেছে, এরকমও হতে পারে। এর এক্সাক্ট ডাটা এগুলো সরকারের কাছেই থাকার কথা। মানে আমরা সহায়তা করা আমাদের যেখানে দরকার সেখানে আমরা নিশ্চয়ই সহায়তা করব। আর আরেকটা জায়গায় আসি যে সংস্কারের এবং নির্বাচনকে যে বিপরীত করে ফেলা হয়, এবং এইখানে আমার একটা আপত্তি আছে। আমি আসবো এই প্রসঙ্গে, আপনার কাছে আমি আপত্তিটা শুনবো আপনার কাছে। এই পর্যায়ে আমি যাচ্ছি তারিকুল ইসলাম, কি বলবে? দেখুন, আমরা মনে করি যে দীর্ঘদিন একটি সমাজ যখন একটি ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে দিয়ে যখন পরিচালিত হয়, ফ্যাসিবাদী এই যেই ব্যক্তিগুলো মূলত এই ফ্যাসিবাদগুলো কায়েম করে,
সেই শাসক শ্রেণী চলে যাওয়ার পরবর্তীতেও কিন্তু আসলে এই ফ্যাসিবাদী প্রবণতা ওই সমাজের মধ্যে বিদ্যমান থাকে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে বর্তমান সময়ে আমাদের সমাজ থেকে আমাদের এই ফ্যাসিবাদী যে মনস্তত্ত্ব এটিকে দূর করার জন্য আমাদের সবার আন্তরিকতার সাথে কাজ করা উচিত। সমাজের বিভিন্ন জায়গা থেকে আসলে আমরা যদি সোশ্যাল কাউন্সিলিং যেটা সেটা যদি আমরা না করতে পারি তাহলে আসলে এই সমাজের মধ্য থেকে আসলে ফ্যাসিবাদী মনস্তত্ত্বকে আসলে দূর করা সম্ভব না। ঠিক একই সাথে আমরা মনে করি যে এই ফ্যাসিবাদী কাঠামো যেন আর না গড়ে ওঠে সেই জন্য আমাদের মৌলিক সংস্কারগুলো অত্যন্ত জরুরি। এবং একই সাথে আমরা যেটা বলবো যে একটা রাষ্ট্র যে মৌলিক প্রতিষ্ঠানগুলো দিয়ে যে পরিচালিত হয় তার মধ্যে একটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর একটা সম্মিলন, তাদের একটা কমিটমেন্টের একটি জায়গা। দেখুন আমরা কিন্তু দেখেছি যে ইন্ডিয়াতে আপনি দেখবেন যে ইন্ডিয়া যে কোনো একটা ন্যাশনাল ক্রাইসিসের মধ্যে কিন্তু তারা সবসময় অল ইন্ডিয়া পলিটিক্যাল পার্টি তারা একসাথে বসে কিন্তু তারা সেই সংকটগুলো নিয়ে তারা আলোচনা করে কিভাবে তারা ওই ন্যাশনাল ক্রাইসিসটা তারা ডিল করবে। যেমন বাংলাদেশের মধ্যে যখন গণ অভ্যুত্থান হলো তখন বাংলাদেশকে নিয়েও কিন্তু তারা দিল্লিতে বসে কিন্তু তারা অল ইন্ডিয়া পার্টি তারা মিটিং করেছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবেন যে আমাদের এই কমিটমেন্টের জায়গাটা কিন্তু আসলে নাই। যদিও জি আমরা বলবো যে কোনো ন্যাশনাল ক্রাইসিসে আমরা যে একটা ঐক্যের বার্তা দেখলাম এবং একটা ঐক্যবদ্ধ শক্তির আবির্ভাব আমরা দেখলাম যে গণঅভ্যুত্থানের মধ্যে এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা মনে করি যে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল সহ বাংলাদেশের যারা অংশীজন যারা আছে তারা তাদের জায়গা থেকে যদি আন্তরিকতার সাথে যদি কাজ করে তাহলে অবশ্যই বাংলাদেশের মধ্যে এই মৌলিক সংস্কারগুলো বাস্তবায়ন করা সম্ভব। এবং মৌলিক সংস্কারগুলো যখন বাস্তবায়ন করা হয়ে যাবে তখন অবশ্যই আমরা মনে করি যে বাংলাদেশের মধ্যে ফ্যাসিবাদী কাঠামো আর সেভাবে দাঁড়াবে না যেভাবে দাঁড়িয়েছিল গত 16 বছরে। আচ্ছা, তাহলে আপনি বলুন যে মৌলিক পরিবর্তনগুলো আপনারা চাচ্ছেন, তাহলে এই পরিবর্তনগুলো করতে কতদিন সময় লাগবে, কত দূর পর্যন্ত সংস্কার কার্যগুলো সম্পন্ন হবে? অনেকগুলো কমিটি গঠন হয়েছে। দেখুন আমরা বলতে চাই না সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা বলতে চাই না, আমরা বলতে চাই সরকারের জায়গা থেকে সরকার যতদিন যদি সরকারের যেই সময়টা প্রয়োজন সেটা অবশ্যই সেটা আমাদের চেয়ে সরকার অবশ্যই ভালো জানে, বাট আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে সেই সংস্কারগুলো হওয়া প্রয়োজন। এবং আমরা মনে করি যে শুধুমাত্র সংস্কারই নয়, সংস্কারের পাশাপাশি এই জুলাই বিপ্লবের যারা গণহত্যাকারী তাদের বিচার এবং একই সাথে আমাদের এই যারা যুদ্ধাহত আমাদের যারা আহত রয়েছেন আমাদের যেসব ভাই রয়েছেন তাদের পুনর্বাসন, শহীদি পরিবারের পুনর্বাসন, এগুলো হচ্ছে আমাদের মূল একটি চিন্তার জায়গা যে সরকার তার জায়গা থেকে আন্তরিকতার সাথে সেই বিষয়গুলো যেন তারা ডিল করে। না কখনো কখনো কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু বেশ কিছুটা খানিকটা হতাশে বলেন যে যদি রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইতে নির্বাচন দিতে, অর্থাৎ অসম্ভব রকম প্রেশারে উনি আছেন বলেন, তাহলে বিষয়টি কি তাহলে কি দাঁড়াচ্ছে? দেখুন স্বভাবতই রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনকে তাদের মূল প্রায়োরিটির জায়গা মনে করছেন, একই সাথে সংস্কারকে একটি কম প্রায়োরিটির জায়গা যখন মনে করছেন, স্বভাবতই আসলে আমাদের সংস্কারের আলাপটিকে অনেকটা অপ্রাসঙ্গিক করে দেওয়ার মতো একটা ন্যারেটিভ সমাজের মধ্যে এস্টাবলিশ করার একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি, যেটা কিনা অবশ্যই আসলে আমাদের এই জুলাই বিপ্লবের স্পিরিটের সাথে আসলে এটি যায় না। আমরা মনে করি যে আসলে সেই ক্ষেত্রে বাংলাদেশের আপামর ছাত্র সমাজ তারা নেতৃত্ব দিয়ে এই জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা পতন ঘটিয়েছে। আমরা সবসময় দেখেছি যে গত 16 বছরে কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, বিএনপি সেই আন্দোলন তারা লিড দিয়েছে এবং বিএনপির সাথে আরও বাংলাদেশের যে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু সেই নেতৃত্ব মেনেই কিন্তু তারা আন্দোলন করেছে। তাদের নেতৃত্বে কিন্তু আসলে আমাদের এই শেখ হাসিনা পতন কিন্তু হয়নি। নেতৃত্ব দিয়েছে যখন ছাত্ররা তখনই কিন্তু শেখ হাসিনা পতন হয়েছে। সুতরাং ছাত্রদের সেই ক্ষেত্রে আশা প্রত্যাশা এবং তাদের যে স্বপ্নের যে জায়গা সেটিকে আমরা অবশ্যই মনে করি যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের তারা প্রাধান্য দিয়ে তারা এটিকে সামনে তারা রাখবেন। এবং আমাদের যে মৌলিক যে চিন্তার যে জায়গাটি সেটি হলো নয়া রাজনৈতিক বন্দোবস্ত। এই নয়া রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো যখন তারা চাবেন তখন অবশ্যই বাংলাদেশের মধ্যে নয়া রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ অবশ্যই সম্ভব এবং সংস্কারের মাধ্যমে সেটি সম্ভব। ধন্যবাদ। এই পর্যায়ে হচ্ছে ওবায়দুল হক নাসির। আমি প্রশ্ন করতে চাইনি, সেটি হচ্ছে যে আপনার একটা আন্দোলনে যাবেন, 12 দলীয় জোট সহ অর্থাৎ প্রেস কনফারেন্স করেছে যে 2 একদিনের ভিতরে আপনারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন এবং সেখানে বলা হয়েছে যে আমাদের ঐক্যের কোথাও কোথাও যেন ফাটল ধরেছে, নির্ধারণ সংক্রান্ত প্রহেলিকা অর্থাৎ দ্রব্যমূল্য কষাঘাত, নির্বাচন সংক্রান্ত
কুহেলিকা এর ব্যাখ্যা আমরা প্রদান করবো। অর্থাৎ আন্দোলনে কেন যাচ্ছেন আপনারা? সবই তো আপনাদেরই। না, আমরা এটাকে আন্দোলনে যাচ্ছি বলা যাবে না, আমরা বলছি যে কর্মসূচি ঘোষণা করছেন। যৌক্তিক বিষয়টাকে জাতির সামনে আবার নতুন করে উপস্থাপন করার যদি আমরা প্রয়োজন বোধ করি, সেই ক্ষেত্রে আমাদের এই যে দীর্ঘ সময় যাদেরকে নিয়ে আমরা আন্দোলন করেছি সেই বিষয়। দেখুন, আমাদের মহাসচিব একটা কথা বলেছেন যে আমরা সংক্ষেপে বলতে হবে, জাতীয় ঐক্যের ভেতরে আছি। সেই ঐক্য কিছু কিছু হয়তো কারো না বুঝে কথা বলার কারণে অথবা কোনো ইন্টেনশনালি এই বিভেদটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যেমন এই যে ছাত্র প্রতিনিধিরা আমাদের যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আমরা তাদের সাথে সকল দল মত শ্রেণী পেশা নির্বিশেষে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই ফ্যাসিস্টের বিদায় হয়েছে। কিন্তু তাদের বক্তব্যে আপনি দেখবেন বলে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। আসলে তারা নিজেদেরকেই এই বিষয়টাকে এমনভাবে বলতে চান যে আমরা নেতৃত্ব দিয়ে সব কিছু করব। তো আপনাকে বুঝতে হবে যে এই দেশে 15 বছর যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলেছে, দেশের ফ্যাসিস্টের দোসর ছাড়া সকল রাজনৈতিক দল যারা তাদের জীবন যৌবন সর্বস্ব দিয়ে, জীবন দিয়ে, রক্ত দিয়ে 15টা বছর প্রত্যেকটা নির্বাচন বয়কট করে আপসহীনভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে, তাদেরকে সাথে নিয়ে যদি বলেন যে আমরা তাদের সাথে কাজ করতে চাই, আমরা মনে হয় সেই কথাটা বলতে ভালো শোনা যেত। দেখেন, ফ্যাসিস্টের সময় একটা কথা হইতো যে উন্নয়ন নাকি গণতন্ত্র, এখন আবার কথা হচ্ছে সংস্কার নাকি নির্বাচন। এই দুইটাই তো একটা প্রতিশব্দ। এইটাকে যারা আবিষ্কার করেন, আমি বলবো তারা ওই যে ফ্যাসিস্টের দোসররা যারা পেছন থেকে আবার বাংলাদেশের জাতীয় ঐক্যটাকে বিনষ্ট করতে চায়, তারা এক মিনিট আমি আপনার সঙ্গে কথা বলি না প্লিজ। আমরা কিন্তু কখনো কিন্তু বলি না আপনাকে এটা বলি নাই, সবকিছু করেছি আপনাকে আমি বলি না, আমরা কিন্তু বলেছি যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। হ্যাঁ, ওকে ফাইন, আপনার কথা কিন্তু সব কথা বলি নাই। নেতৃত্বের প্রতি একত্রতা পোষণ করে বাংলাদেশের সকল রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে বাংলাদেশে আপামর ছাত্র সমাজ, আপনার কথা সময় কিন্তু আমি কথা বলি নাই, আন্দোলন করে কিন্তু তারা এই এটা আমি আপনাকে বলি নাই, কিছু কিছু কথা বলছি, কিছু কিছু আপনার কথা সময় কিন্তু আমি কোনো কথা বলি নাই। সেটাই আমি সেটাই বললাম যে এই যে বিভেদ তৈরি করার চেষ্টা, এক সময় উন্নয়ন এবং গণতন্ত্র, এখন আবার সংস্কার নাকি নির্বাচন, এইগুলো জাতীয় ঐক্য বিনষ্ট করবার জন্য তৈরি হয়েছে। আমি মনে করি যে এইটাকে আমরা না গিয়ে আমরা ছাত্র জনতা সকলে মিলে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যারা 15 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে, সকলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে একটা নতুনভাবে গড়তে চাই। 31 দফা রাষ্ট্র সংস্কার মেরামতের যে কর্মসূচি আমরা দিয়েছি সেখানে সকল ব্যবস্থায় আছে এবং একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে জনগণের নির্বাচিত সরকারই পারে সকল সংস্কার বাস্তবায়ন। আলোচনা অংশ নেবার জন্য দর্শক, রোড টু ডেমোক্রেসি আজ এখানেই শেষ করছি। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।